এখন আমরা আলোচনা করব বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ ৮। আমাদের কিন্তু আগের ৩টা পরিচ্ছেদ শেষ। ঠিক আছে? তো এখানে কি আছে? চলো আমরা দেখি। আমরা তথ্যগুলা খেয়াল করব। কারণ আমাদের ব্যাকরণ থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে? তোমাকে ব্যাখ্যামূলক কোনো কিছু লিখতে হবে না। সো আমরা তথ্যতে ফোকাস করব। বাংলা ভাষায় ৩৭টি মূলধ্বনি আছে। কেন বলো তো? ৭ টা ছিল হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর ৩০ টা হচ্ছে মৌলিক ব্যঞ্জনধ্বনি। তো মূলধ্বনি আছে হচ্ছে কয়টা? আমাদের ৩৭ টা। মানে এই ৩৭ টা ধ্বনি আছে। তো বর্ণ আছে ৫০ টা। এটা তো আমরা দেখছি যে হচ্ছে আসলে সব ধ্বনির জন্য বর্ণ থাকলেও আসলে এমন কিছু বর্ণ আছে যাদের ধ্বনি আসলে আমরা কমন পাই। যেমন মূর্ধন্য ন, ঠিক আছে? এই মূর্ধন্য আর হচ্ছে দন্ত ন। এই ২ টার কি? এই ২ টার হচ্ছে উচ্চারণ সেম। ২ টা আলাদা বর্ণ আছে বাট ২ টার ধ্বনি সেম। তারপর যদি আমরা ধরো তালব্য শ বলি এবং মূর্ধন্য ষ বলি, ২ টার কি? উচ্চারণটা তোমার সেমই ঘুরে ফিরে হচ্ছে আসে। তো এজন্য দেখো ৫০ টা মূল বর্ণ আছে। মূল বর্ণ ৫০ টা। আমরা আগেই তোমাদেরকে বলেছি যে ধ্বনি মানে যেটা তোমার উচ্চারিত হয় আর বর্ণ যেটা দেখা যায় ২ টা কিন্তু সবসময় সেম হয় না। হ্যাঁ, তো বর্ণ আমাদের বেশি আছে বাট ধ্বনি হচ্ছে আমাদের কম, ওকে? তো এর মধ্যে অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ। ম্যাক্সিমাম বর্ণের উচ্চারণটা মূল ধ্বনির মতোই। মানে ধরো হইতেছে যদি আমাকে বলা হয় ক, ঠিক আছে? তাহলে ক এই বর্ণটার উচ্চারণ ক, ঠিক আছে? ক ধ্বনির মতোই, ঠিক আছে? কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ আছে, আবার কয়েকটি ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণ অভিন্ন। মানে কথাটা কি বলছে দেখো, কয়েকটা বর্ণের একাধিক উচ্চারণ আছে। যেমন আমরা দেখব এই জায়গাতে সবচেয়ে বেশি দন্ত স, এটার উচ্চারণ কখনো দন্ত স এর মতো হয়, কখনো আবার এটা তালব্য শ এর মতো হয়। ডিপেন্ডস, এক এক সময় এক এক রকম হতে পারে। তো কয়েকটা বর্ণের একাধিক উচ্চারণ থাকতে পারে, একের বেশি উচ্চারণ থাকতে পারে, আবার তোমার কয়েকটা ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণ অভিন্ন হতে পারে। মানে একের বেশি বর্ণের উচ্চারণটা তোমার অভিন্ন মানে সেম হইতে পারে। ওকে? মানে যেমন আমরা দেখাইলাম এই জায়গাতে মূর্ধন্য ন আর দন্ত ন এই ২ টা আলাদা বর্ণ বাট উচ্চারণ সেম। এদের উচ্চারণ অভিন্ন। ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময় পাশের ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণে অনেক সময় বদলে যায়। কি বলতেছে? ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরির সময় পাশের ধ্বনির প্রভাবে মানে উচ্চারণের ফলে দেখা যায় হচ্ছে আগে যে ধ্বনিটা উচ্চারণ হয়েছে তার প্রভাবে পরের ধ্বনিটা পরিবর্তন হয়ে যায়। এরকম কিছু আলোচনা এই জায়গাতে আমরা করব। তো চলো আমরা মেইন আলোচনায় প্রবেশ করি। স্বরে অ, স্বরবর্ণের উচ্চারণ আমরা দেখব। স্বরে অ এর উচ্চারণ আমরা ২ রকম পাই। কত? খেয়াল করতে হবে। স্বরে অ এর উচ্চারণ ২ রকম পাই। একটা হচ্ছে অ এর মতো, একটা ও এর মতো। ঠিক আছে? কয় রকম পাই? আমরা ২ রকম পাই। অ এর মতো আর হচ্ছে তোমার ও এর মতো। সাধারণ উচ্চারণ অ এর উচ্চারণ অ এর মতোই তো হবে। এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় ও এর মতো হয়। কিরকম? আমরা হচ্ছে দেখব। ঠিক আছে? অ কখনো ও এর মতো উচ্চারিত হতে পারে। যেমন স্বাভাবিক উচ্চারণ যেমন অনেক যদি আমরা বলি, খেয়াল কইরো অনেক। অ এর উচ্চারণটা অ এর মতোই হচ্ছে কথা। এখন তুমি বলতে পারো এই জায়গাতে অ কোত্থেকে আসছে? দেখো এই জায়গাতে ক আছে, ক এর সাথে একটা অ উচ্চারিত হয়। ঠিক আছে? ক এর সাথে একটা অ উচ্চারিত হয়। আবার এই জায়গাতে তোমার থ আছে। থ এর সাথে আবার একটা আ উচ্চারিত হচ্ছে। ঠিক আছে? তো কথা, ক, অ, থা, কথা। ক এর সাথে অ উচ্চারিত হয়। না, যদি ক এর সাথে অ উচ্চারিত না হতো তাহলে উচ্চারণটা হয়ে যেত ক। ওকে? যেমন বক, ঠিক আছে? তারপর হচ্ছে ঝাক। এইসব জায়গায় ক এর যে উচ্চারণ আমরা পাই সেরকম হতো। আসলে এখানে তো এমন হচ্ছে না। ক উচ্চারণ হচ্ছে ক, অ। তো এই জায়গাতে অ এর উচ্চারণ অ এর মতোই আছে। না হলে যদি অন্যরকম হতো উচ্চারণ হইতো কো। ঠিক আছে? কোথা। অনাথ। আমরা তো অনাথ বলি না। আমরা বলি অনাথ। অ এর উচ্চারণ অ এর মতো হয়। ঠিক আছে? এখন অ এর উচ্চারণ যখন ও এর মতো হয়, কিভাবে হয় দেখো, এই যে আমরা যে লেখি অ দিয়ে উচ্চারণ হওয়ার কথা অতি, উচ্চারণ হয় হচ্ছে অতি। তার মানে অ লিখলেও উচ্চারণ ও এর মতো হয়। এই যে এটা আমরা বলি পক্ষ, ভুল উচ্চারণ। বলে না কোন পক্ষ জিতছে? পক্ষ মানে ভুল উচ্চারণ। এটা হবে পক্ষ। কি হবে? পক্ষ। মানে দেখো প এর সাথে আছে অ। মানে প এর সাথে কিছু নাই। প একা মানে কি? প এর সাথে অ আছে। যার কেউ নাই তার হচ্ছে অ থাকবে। তো প এর সাথে অ আছে। তো এই অটার উচ্চারণ অ এর মতো হলে হয়তো কি? পক্ষ। কিন্তু হচ্ছে কি? পক্ষ। অ এর উচ্চারণ কিসের মতো হচ্ছে? এখানে যে অটা আছে সেটার উচ্চারণটা ও এর মতো হচ্ছে, তাই না? তো দেখো এটা অদ্য উচ্চারণ করি আমরা, ভুল। এটা হচ্ছে অদ্য। অদ্য মানে আজ। ঠিক আছে? বা হচ্ছে এই জায়গাতে দেখো মন, আমরা বলি মন। মন মানে ভুল। ম, ময়ের সাথে কিছু নাই মানে ময়ের সাথে অ আছে। তো অ এর উচ্চারণ যদি অ এর মতো হতো তাহলে আমরা বলতাম মন, কিন্তু আমরা বলি মন। ঠিক আছে? অ এর উচ্চারণটা কিসের মতো হয়? ও এর মতো হয়। তো এইসব জায়গায় এই উদাহরণগুলো খেয়াল করো। এখানে হচ্ছে আমাদের অ এর উচ্চারণ ও এর মতো পাই। আয়ের উচ্চারণ, এবার আসো আয়ের উচ্চারণ। আয়ের উচ্চারণও কিন্তু ২ রকম হয়। আয়ের একটা স্বাভাবিক উচ্চারণ আছে। স্বাভাবিক উচ্চারণ মানে আয়ের উচ্চারণ আয়ের মতোই। আরেকটা আছে হচ্ছে প্রতিবন্ধী উচ্চারণ। ঠিক আছে? যেটা আয়ের উচ্চারণ হয়ে যায়। তো দেখো এই জায়গায় দেখবো আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ মানে আয়ের মতো। যেমন আকাশ, রাত, র এর সাথে আকার আছে, আলো। আয়ের উচ্চারণ আয়ের মতোই হচ্ছে। কিন্তু অনেক সময়
এই যে জয় ও থাকলে যুক্ত বর্ণের জয় ও যদি থাকে কি থাকে, যদি মনে করো যুক্ত বর্ণের জয় ও থাকে তাহলে হচ্ছে এই আয়ের উচ্চারণটা হয়ে যায়। শর্ত দিয়ে দিছে কিন্তু সবসময় হয় না। যেমন দেখো এই জায়গাতে তোমার জয় ও আছে, তার সাথে আকার আছে, উচ্চারণ হওয়ার কথা ছিল গান, উচ্চারণ হওয়ার কথা ছিল গান, বাট উচ্চারণ হচ্ছে কি জ্ঞান। জ্ঞান মানে এই যে উচ্চারণ হচ্ছে এর উপর চন্দ্রবিন্দু দিলে যেমন উচ্চারণ হয় সেরকম জ্ঞান, ঠিক আছে, জ্ঞান, ঠিক আছে। উচ্চারণ হওয়ার কথা ছিল গাতো, হচ্ছে জ্ঞাত, উচ্চারণ হচ্ছে গাপন, জ্ঞাপন, ঠিক আছে। এভাবে হচ্ছে তোমার আয়ের উচ্চারণ এর মতো হইতে পারে। হ্রস্বই এবং দীর্ঘই এই দুটোর উচ্চারণই সেম। হ্রস্বই ধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ আছে। বর্ণ দুইটা আছে, একটা দীর্ঘ বর্ণ, একটা মানে একটা হ্রস্ব বর্ণ। হ্রস্ব মানে হচ্ছে তোমার ছোট, ওকে, হ্রস্ব মানে হচ্ছে ছোট, আর দীর্ঘ মানে কি বড়, ওকে, লম্বা। তো হ্রস্বতা এবং দীর্ঘতা বোঝাতে দুইটা বর্ণ আছে, হ্রস্বই আর দীর্ঘই। কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ এক, কারণ বাংলা ভাষায় কোনো দীর্ঘ উচ্চারণ নাই। বাংলা ভাষায় কোনো দীর্ঘ উচ্চারণ নাই, সবই হ্রস্ব। ই, ই, উ, উ এরকম নাই, ঠিক আছে, ই, উ, ওকে। তো যেমন দেখো এই জায়গাতে আমরা বানান দুইটা আলাদা পাইতে পারি কিন্তু উচ্চারণটা সেমই হবে। যেমন দেখো এটা হচ্ছে দিন, এটা হচ্ছে দিনও, হ্যাঁ। এখন এটার উচ্চারণ আমরা দিন, এটার উচ্চারণ আমরা দিনও করি না। দুইটাই হচ্ছে দেখো হ্রস্ব ইকার দিয়ে উচ্চারণ হচ্ছে, এই জন্য কখনো উচ্চারণে দীর্ঘ ইকার দীর্ঘ উকার দেখবা না। ব্র্যাকেটের মধ্যে যেটা লেখছে এটা উচ্চারণটাকে লিখে দিছে সিম্পলিফাইড ওয়েতে, সহজ করে, বুঝছো? তো ব্র্যাকেটের ভিতরে যেটা দিছে এটা হচ্ছে সহজ করে দেওয়া। তো দিনও, এই যে দেখো বিনা, ঠিক আছে, বিনা, এই যে বিনা, বিনার উচ্চারণ হ্রস্বই। আবার যদি দীর্ঘ ইকার দিয়ে দিই, যেমন মনে করো তুমি বিনা আমার সুখ নেই, মানে তুমি ছাড়া আমার সুখ নেই, বিনা, এটা হচ্ছে বাদ্যযন্ত্রের বিনা, সেক্ষেত্রেও কিন্তু উচ্চারণটা বিনাই হয়, বিনা হয় না, ঠিক আছে। এই যে দেখো দীর্ঘ ইকার দিয়েছে দেখে হীন, হীন উচ্চারণ হয় না, উচ্চারণ হয় হচ্ছে হীন, ওকে। তো ই এর উচ্চারণ হয় হ্রস্ব ই এর। হ্রস্ব ও দীর্ঘ দুইটার উচ্চারণ, দুইটা বর্ণ আলাদা, দুইটা আলাদা আলাদা শব্দের বানানে ব্যবহার হলো, দুইটার উচ্চারণ সেম, ঠিক আছে। হ্রস্ব ই আর দীর্ঘ ই এর মতো, ঠিক আছে। যেমন দেখো এই জায়গাতে হ্রস্ব উ দিয়ে লিখলেও যা, দীর্ঘ উ দিয়ে লিখলেও তা। উচিত, উষা, উনিশ, ঊনবিংশ, উই উচ্চারণ হচ্ছে। আমরা বলি না যে উচিত উষা, তারপর হচ্ছে তোমার 19 ঊনবিংশ, না, দীর্ঘ করে আমরা বলতে পারি না। রি, রি এর উচ্চারণটা রয়ের উপর রস্বইকার দিলে যেমন হয় সেটা হবে। রি এর উচ্চারণ কিরকম হবে? বয়শূন্য রয়ের উপর রস্বইকার দিলে যেমন হয় সেরকম হবে। যেমন দেখো ঋতু, ঋণ, ঠিক আছে, কৃষক, কৃষক, ঠিক আছে, দৃশ্য, 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 ঠিক আছে, রি উচ্চারণ হয়, ওকে। তো দেখো, তো এ বর্ণের উচ্চারণ কয় রকম? এই বর্ণের উচ্চারণটা আমরা কিন্তু দুই রকম পাই, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা তোমার ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কি আমাদের এই বর্ণের উচ্চারণ। এই বর্ণের উচ্চারণটা কয় রকম হয়? এই বর্ণের উচ্চারণটা তোমার দুই রকম হয়। তো একটা হচ্ছে তোমার এ, আরটা হচ্ছে এ এবং কিরকম তোমাদেরকে দেখাই। সাধারণত এ এর উচ্চারণ এ এর মতোই হয়, মাঝে মধ্যে তোমার হচ্ছে এর মতোই হয়, ঠিক আছে। তো দেখো এই বর্ণের স্বাভাবিক উচ্চারণ, যেমন এখানে এর উচ্চারণ এর মতোই হচ্ছে স্বাভাবিক, এর উচ্চারণ এর মতোই হচ্ছে একটি, ঠিক আছে, এ, একটি, ঠিক আছে। দ, এ, স, দেশ, দেশ, দ, এস, এর মতো উচ্চারণ হচ্ছে এলো, এলো, এর উচ্চারণ এর মতো হচ্ছে, কিন্তু এর উচ্চারণ কিন্তু হইতে পারে, ঠিক আছে, এর উচ্চারণ কিন্তু হইতে পারে। যেমন আমি যদি তোমাদেরকে বলি হইতেছে এইটা, দেখো আমি যদি তোমাদেরকে বলি হইতেছে এইটা, ঠিক আছে, তোমরা বলবা একটি, তোমরা বলবা কি, তোমরা বলবা একটি, কিন্তু আমি যদি তোমাদেরকে বলি হচ্ছে এইটা, তাহলে তোমরা কি বলবা? এক, না, তোমরা বলবা এক। একটিতে এর উচ্চারণ এর মতো, এখানে আমি এ দিয়ে লেখছি, উচ্চারণ হওয়ার কথা ছিল কি এক, একটি হইলে এটা এক হবে, কিন্তু উচ্চারণ হচ্ছে এক। তার মানে পরিবর্তন হয়, তাই না? পরিবর্তন হয়। তো দেখো এইসব জায়গায়, যেমন দেখো একটা, আমরা একটা বলি না, আমরা বেলা বলি না। যদি বলতাম বেলা, ব, এ, লা, তখন এর উচ্চারণটা এর মতো হইতো, কিন্তু আমরা বলি বেলা, হইতেছে উচ্চারণ। আমরা বলি না খেলা, যদি এর উচ্চারণ এর মতো হইতো আমরা বলতাম খেলা, কিন্তু আমরা বলি খেলা। এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে? এর উচ্চারণটা এর মতো হইতেছে। ওই, ওই বর্ণের উচ্চারণ কি? এটা কি? এটা একটা দীর্ঘস্বর, তাই না? তো দেখো ওই, ও আর সইতে গিয়া ব্রেক করি আমরা, তাই একটা হসন্ত দিয়ে দিছে। যেমন দেখো ঐকিক, তৈল, ঠিক আছে, তৈল, এই ত এর সাথে ওকার আছে, তাই আলাদা করে কিন্তু আমরা আর ওটা লিখতেছি না, কারণ ওকার থাকা মানেই ও থাকা। ও এর উচ্চারণ দেখো, ও এ বর্ণের উচ্চারণ ও এর মতোই, ঠিক আছে। যেমন ওল, বোধ, ঠিক আছে, ওল, এটা দিয়ে হচ্ছে তোমার মনে করো কাপড় চোপড় পোশাক তৈরি করা যায়, ছোটবেলায় পড়তাম আমরা, ওই যে
ছবি আঁকা বইয়ে ক খ গ ঘ শেখার যে ছবি আঁকার বই ওই জায়গাতে এটা ছিল। ও ও হচ্ছে কি একটা তোমার দৃশ্যর, এখানে একটা কি আছে, এখানে তোমার একটা পূর্ণ আছে এবং একটা অর্ধস্বর আছে। ওকে, ও হচ্ছে পূর্ণ, ও হইতেছে অর্ধ। ও থেকে আমরা ব্রেক করি, ওকে আমরা লম্বা করতে পারি না। কি করতে পারি না? ওকে হইতেছে আমরা চাইলেও লম্বা করে উচ্চারণ করতে পারি না। তো দেখো ঔ, ওকে, ঔষধ, মৌমাছি, এই জায়গাতে ও আছে কার হিসেবে, ম ওকার গেল। দেখো ব্যঞ্জন বর্ণতে আমরা চলে আসছি। ব্যঞ্জন বর্ণগুলা সাধারণত নিজে নিজে ধ্বনি অনুযায়ী হচ্ছে উচ্চারিত হয়। ক এর উচ্চারণ ক এর মতো, খ এর উচ্চারণ খ এর মতো, গ এর উচ্চারণ গ এর মতো, ব এর উচ্চারণ ব এর মতো। ঠিক আছে? তো দেখো এগুলা সবগুলার উচ্চারণ এগুলার মতোই, তবে কয়েকটার উচ্চারণ একটু আলাদা হয়ে থাকে, কয়েকটার উচ্চারণ কিন্তু একটু আলাদা হয়ে থাকে। তো এগুলা নিচে হচ্ছে আমরা আলোচনা করি। যেমন প্রথমে কনফিউশনটা জায়গা হচ্ছে ইয়। আগে শোনো, আমরা ভুলে বলি হচ্ছে নিয়, নিয় বলতে কিছু না, এটা হচ্ছে ইয়, ইয়, ইয়। ঠিক আছে? যে মুরগি ডাকে না ইয় ইয়, এরকম ভাবে হচ্ছে। তো দেখো, তো ইয় বর্ণে নিজস্ব কোনো ধ্বনিই নাই, এটার কোনো ধ্বনি নেই, এটা আমরা দেখছি, আমরা 5 নাম্বার পরিচিতি দেখছি, এটার কোনো ধ্বনিই নেই। ঠিক আছে? স্বতন্ত্র ব্যবহারে অ এর উপর চন্দ্রবিন্দু দিলে যেমন তোমার মানে উচ্চারণ হয়, দেখো দুইটা উচ্চারণ এটার বলা আছে। ওকে, স্বতন্ত্র ব্যবহারে, একটা হচ্ছে স্বতন্ত্র ব্যবহারে, মানে কি স্বতন্ত্র ব্যবহার মানে কি এটাকে আলাদা করে ব্যবহার করলে, কি বলছি, এটাকে আলাদা করে ব্যবহার করলে কি হয়, স্বতন্ত্র ব্যবহার বলতে বোঝায় এটাকে আলাদা করে ব্যবহার করলে অ এর উপর চন্দ্রবিন্দু দিলে যেমন উচ্চারণ হতো সেরকম উচ্চারণটা হয়ে থাকে। এবং যখন যুক্ত ব্যঞ্জন, আমরা দেখছি যে যুক্ত ব্যঞ্জনে যুক্ত হইলে এটা হচ্ছে দন্ত নয়ের মতো ধ্বনি উচ্চারণ করে। তো দুইটা আছে এই জায়গাতে, দুইটা মনে রাখবা, একটা হচ্ছে কি স্বতন্ত্র ব্যবহারে কি হয়, এবং হচ্ছে তোমার যুক্ত ব্যঞ্জনে ব্যবহারে তোমার কি হয়। যেমন দেখো এই জায়গাতে মিয়া, হ্যাঁ মিয়া, এখন উচ্চারণটাকে আমরা ধরো এভাবে করি, এটা কি স্বতন্ত্র ব্যবহার নাকি যুক্ত ব্যঞ্জন? এটা স্বতন্ত্র ব্যবহার, এটাকে আলাদা করে ব্যবহার করা হয়েছে। তো দেখো এটার উচ্চারণটা যদি আমি এভাবে করি, মি, ইয়র জায়গায় আমি অ এর উপর চন্দ্রবিন্দু দিলাম এবং আকার দিলাম, হয়ে গেল না মিয়া, হয়ে গেল না মিয়া, হয়ে গেল। দেখো চঞ্চল এই জায়গাতে কিসের সাথে আছে, এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, এটা হচ্ছে ইয়র সাথে চ যুক্ত হয়েছে, যুক্ত ব্যঞ্জন, দুইটা ব্যঞ্জন যুক্ত হয়েছে তাই যুক্ত ব্যঞ্জন। এখানে তাহলে উচ্চারণটা 2 নম্বরের মতো হবে, মানে কি দন্ত নয়ের মতো উচ্চারণ হবে। দেখো চঞ্চল, সেম গঞ্জর ক্ষেত্রেও। ওকে, তো ইয়র দুইটা উচ্চারণ হচ্ছে আমরা পেলাম। মূর্ধন্য নয়ের আলাদা কোনো উচ্চারণ নাই, এটার উচ্চারণ দন্ত নয়ের মতোই। দেখো মূর্ধন্য নয়ের উচ্চারণ দন্ত নয়ের মতো। কণা উচ্চারণটা দেখো, কণা। ঠিক আছে? আলাদা কোনো উচ্চারণ মূর্ধন্য নয়ের জন্য পাই না, কণা এরকম হয় না। ঠিক আছে? বাণী, হরিণ। তো এই জায়গাতে একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে, দেখো আমরা কিন্তু হরিণ, ঠিক আছে, আমরা বলি হরিণ, 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 হরিণ না, হরিণ, হরিণ, মানে বানান এবং উচ্চারণ সেম হয় না, যেটা আমরা হনেস্ট আর অনেস্ট থেকেই হচ্ছে বুঝি, তাই না? তো হরিণ, হয়ের সাথে ও উচ্চারিত হয়, আমরা কিন্তু হরিণ উচ্চারণ করি না, আমরা হরিণ উচ্চারণ করি, হরিণ। আর উচ্চারণে যেখানে আমরা ব্রেক দেই, যেমন হরিণ, হরিণ, নতে গিয়ে ব্রেক দিচ্ছি, ওইখানে হর্ষন্ত দেওয়া হয়, এটা বাড়ি খাওয়া বোঝানো, মানে এই জায়গাতে গিয়ে একটা বাড়ি খাই আমরা। ওকে, মানে হুট করে থেমে যাই, আমরা কিন্তু বলি না হরিণ, আমরা কিন্তু বলি না হরিণ। দেখো এটার উচ্চারণ যদি এরকম হইতো, হকার হো, বয়সীন রয় রস্যইকার দন্ত ন, ঠিক আছে, ন এখানে একা আছে, হসন্ত আছে নাই, কার আছে নাই, তাহলে উচ্চারণটা কি হইতো, হরিণ। কারণ কি, আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ একা থাকলে তার সাথে একটা অ ধরে নেওয়া হয়, ব্যঞ্জন বর্ণ একা থাকলে তার সাথে একটা অ আছে ধরে নেওয়া হয়, কিন্তু সেটা এই জায়গাতে আমরা ধরে নিব না, কারণ কি এই জায়গাতে হসন্ত দেওয়া আছে। তো মনে পড়ে নাই কোনটা? আরে প্রথমে যে তোমাদেরকে পড়াইলাম 5 নাম্বার পরিচ্ছেদে, যে যদি হসন্ত থাকে ব্যঞ্জনের সাথে হসন্ত থাকে, বা ব্যঞ্জনের সাথে যদি কার থাকে তাহলে তো থাকলোই, আর যদি কিছুই না থাকে তাহলে বুঝবো তার সাথে একটা অ আছে। তো ব বর্ণের সাধারণ উচ্চারণ দেখো, এটা একটু কনফিউজিং কিন্তু সহজ। ফলা হিসেবে ব বর্ণের উচ্চারণে কিছু তফাৎ আমরা দেখি, স্বাতন্ত্র আছে, মানে কি এক এক সময় এক এক রকম উচ্চারণ হয়। ওকে, দেখো শব্দের আদিতে যদি ব ফলা থাকে তাহলে ব ফলার উচ্চারণ পাই না। নর্মালি ব এর উচ্চারণ ব এর মতোই, দেখো কথাটা বলে নিছে যে ব বর্ণের সাধারণ উচ্চারণ ব, তবে যখন এটা ব ফলা হিসেবে যুক্ত হয়, ছোট করে আসে ব্যঞ্জন বর্ণের সাথে, স্বরবর্ণের সাথে তার ফলা যুক্ত হইতে দেখি না আমরা। তো তখন এটা স্বাতন্ত্র আছে, যেমন শব্দের আদিতে, আদিতে মানে কততে বলতো, আদিতে মানে হচ্ছে শুরুতে, স্টার্টিং, শব্দের শুরুতে ব ফলা যদি থাকে তাহলে উচ্চারণ হয় না। যেমন দেখো এই জায়গাতে আমরা ব ফলা শুরুতে দিছি না শব্দের প্রথম বর্ণের সাথে, উচ্চারণ কি হচ্ছে তবক না, উচ্চারণ হচ্ছে তক, বয়ের উচ্চারণ পাচ্ছ না। সেম এই জায়গাতে শবসুর হচ্ছে শবসুর না, উচ্চারণ হচ্ছে শ্বশুর, মানে শুরুতে আমরা ব ফলার উচ্চারণ পাই না। এটা কিন্তু সবাধীন হচ্ছে না, সবাধীন। শুরুতে ব ফলা থাকা মানে কি শব্দের আদিতে ব ফলা যুক্ত হলে ব ফলার উচ্চারণ পাওয়া যায় না, যেমন স্বাধীন উচ্চারণ হচ্ছে,
ওকে, আরো কিছু তফাৎ কিন্তু আমরা দেখব। যেমন দেখো এই জায়গাতে দন্ত স দিয়ে লিখছি, বাট উচ্চারণ কিন্তু তালব্য শ এর মতোই হচ্ছে। উচ্চারণে কিছু কনফিউশন আছে। তো দেখো শব্দের মধ্যে বা শেষে যদি হয় তাহলে আবার আমরা অন্যরকম ব্যাপার দেখতে পারি। শব্দের মধ্যে বা শেষে যদি বফলা যুক্ত হয়, আমি তোমাদেরকে আগেই বলছি বফলা স্বরবর্ণের সাথে যুক্ত হয় না, ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়। তো যেই ব্যঞ্জনের সাথে যুক্ত হবে সেই ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়। দ্বিত্ব মানে কি 2x, ঠিক আছে? দ্বিত্ব মানে কি 2x মানে কি দুইবার ডাবল উচ্চারণ হবে। ওকে, যেমন দেখো আমরা যে লিখি বাড্ডা, বাড্ডাতে ডি কয়বার দেই? দুইবার। বাড্ডা ঢাকা একটা জায়গার নাম, তো এরকম দুইবার উচ্চারণটাকে আমরা বলি হচ্ছে দ্বিত্ব উচ্চারণ। যেমন দেখো এখানে কিন্তু শুরুতেও নাই, এখানে শেষে আছে, এখানে মাঝে আছে, এখানে শেষে আছে। শর্ততে কি বলছে? শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে কি হবে? তো শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে কি হবে বলতেছে ওরা? দ্বিত্ব হবে। যেমন অশ্ব, অশ্ব তালব্য আছে হচ্ছে এই জায়গাতে একটা, কয়টা? তালব্য আছে একটা, বা উচ্চারণ হচ্ছে কয়টা? উচ্চারণ হচ্ছে দুইটা। এই জন্য বলছে দ্বিত্ব উচ্চারণ হবে, যার সাথে যুক্ত থাকবে তার দ্বিত্ব উচ্চারণ হবে। তো যুক্ত আছে তালব্য শ এর সাথে, তার দ্বিত্ব হবে অশ্ব, বিশ্বাস, পক্ক। দেখো প্রতি ক্ষেত্রে যার সাথে যুক্ত আছে তার দ্বিত্ব উচ্চারণ হচ্ছে। মফলা, মফলার ক্ষেত্রে অনুনাসিকতার একটা ব্যাপার আছে। অনুনাসিকতা, মফলা যুক্ত হইলে একটু অনুনাসিক হয়। অনুনাসিক মানে আমি তোমাদেরকে কি বলছিলাম? মুখ এবং নাক দিয়ে হচ্ছে তোমার বাতাস বের হয়, মুখ দিয়েও বের হয় এবং নাক দিয়েও বের হয়। তো দেখো ম বর্ণের সাধারণ উচ্চারণ ম এর মতোই। ম বর্ণের সাধারণ উচ্চারণটা হচ্ছে ম এর মতোই। শব্দের প্রথম বর্ণে ম ফলা থাকলে, শব্দের প্রথম বর্ণে যদি ম ফলা থাকলে ওইরকম ব ফলার মতোই প্রথম বর্ণে ম ফলা থাকলে আমাদের মানে উচ্চারণে হচ্ছে মটা আসলে আসে না। ঠিক আছে? মানে ম এর আলাদা কোনো উচ্চারণ হয় না। ম এর জন্য হচ্ছে মানে একটু অনুনাসিক উচ্চারণ হয়। মানে কি চন্দ্রবিন্দু দিলে যেমন উচ্চারণ হতো সেরকম। দেখো বলছে শব্দের প্রথমে বর্ণে ম ফলা থাকলে সেই বর্ণের উচ্চারণের সময় ম এর উচ্চারণ অ এর উপর চন্দ্রবিন্দু দিলে যেমন হয় সেরকম হয়। যেমন দেখো এখানে কিন্তু প্রথমে আছে, প্রথমে ম ফলা, ঠিক আছে দুইটার ক্ষেত্রেই। এবং আমরা কিন্তু শমশান উচ্চারণ করছি না, আমরা কিন্তু সমরণ উচ্চারণ করছি না, ম এর উচ্চারণ নাই। আসলে এখানে অনুনাসিক হবে। যেমন দেখো শ্মশান, এটা কিন্তু শ্মশান না, শ্মশান, শ্মশান, ঠিক আছে? শ্মশান এভাবে তো বলি না, বাট তোমাদেরকে ভেঙে বোঝাচ্ছি। শ্মশান, স্মরণ, আমরা কিন্তু বলি না স্মরণ, আমরা যে বলি স্মরণ এটা ভুল উচ্চারণ, বলতে হবে কি স্মরণ, বলতে হবে কি স্মরণ। শব্দের মধ্যে ম ফলা থাকলে সেই বর্ণের উচ্চারণটা আবার দ্বিত্ব হয়। কি হয়? শব্দের মধ্যে যদি ম ফলা থাকে তাহলে ওই বর্ণের উচ্চারণটা হচ্ছে দ্বিত্ব হয় এবং সামান্য অনুনাসিক হয়। মানে ম ফলা থাকলে দ্বিত্ব হবে এবং সামান্য অনুনাসিক হবে। যেমন দেখো এই যে মাঝখানে হচ্ছে ম ফলা আছে, তারপর এখানে মাঝ শেষে হচ্ছে ম ফলা আছে, তো শব্দের মধ্যে বা হচ্ছে তোমার শব্দের শেষে তোমার ম ফলা থাকতে পারে। যেমন দেখো আত্মীয়, কয়বার আছে? দুইবার। আত্মীয়, আত্মীয়। তারপর এই জায়গায় ম ফলা যুক্ত হয়েছে তোমার শব্দের শেষে, দকে দুইবার উচ্চারণ করব, পদ্ম। এবং ম ফলা যুক্ত হলে তোমাদেরকে বলেছি যে ম ফলা যুক্ত হলে অনুনাসিক হয়। দেখো এই জায়গাতে ম ফলা যুক্ত হওয়ার ফলে হচ্ছে তোমার কি হয়? যে আত্মীয়, উচ্চারণটা কিন্তু আত্মীয় হয় না, উচ্চারণ হচ্ছে আত্মীয়, আত্মীয়। বা পদ্ম, পদ্ম, পদ্ম। ওকে, কিছু ক্ষেত্রে ম ফলায় ম এর উচ্চারণ বজায় থাকে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে এটা একটু মনে রাখবা যে কিছু ক্ষেত্রে ম ফলায় ম এর উচ্চারণটা হচ্ছে বজায় থাকে, কিছু ক্ষেত্রে ম ফলায় ম এর উচ্চারণ বজায় থাকে। যেমন যুগ্ম, ঠিক আছে, জন্ম, গুল্ম, এগুলাতে আসলে যোগ্য হবে না, জন্ম হবে না, গুল্ম হবে না। তোমরা তো বলতে পারো যে ভাই দ্বিত্ব উচ্চারণ হওয়ার কথা, বাট সেগুলো না হয়ে কি উচ্চারণ হবে? তোমার যুগ্ম, জন্ম, গুল্ম। মানে কি ম ফলার উচ্চারণটা হচ্ছে আমরা এই জায়গা থেকে পাবো। ঠিক আছে? দেখো এই জায়গাতে আরো কয়েকটা জিনিস হচ্ছে আমরা দেখব। অন্তস্থ জ বর্ণের উচ্চারণটা দেখো, অন্তস্থ জ বর্ণের উচ্চারণটা কিরকম হয়? জয়ের আলাদা কোনো উচ্চারণ নাই, জয়ের উচ্চারণ বর্গীয় জয়ের মতোই হয়। আমরা এটা বলছি যে অন্তস্থ জয়ের হচ্ছে আলাদা কোনো উচ্চারণ পাওয়া যায় না, বর্গীয় জয়ের মতোই হচ্ছে উচ্চারণ হয়। তো দেখো যদি, এটা কিন্তু জ দিয়ে উচ্চারণ করি না, এটা উচ্চারণ করি আমরা যদি, জ ওকার দয়ের স্বীকার দি, যদি, যিনি, ঠিক আছে? দেখো সূর্য, প্রতি ক্ষেত্রে অন্তস্থ জয়ের উচ্চারণ বর্গীয় জয়ের মতোই হচ্ছে, আলাদা কোনো উচ্চারণ নাই। তবে জ ফলা যদি থাকে তাহলে স্বরের উচ্চারণটা পরিবর্তিত হয়। ঠিক আছে? স্বরের উচ্চারণটা তোমার পরিবর্তিত হয়। যেমন বলতেছে দেখো এই জায়গায় বয়ের সাথে জফলা দিছে, হ্যাঁ? তো এই জায়গাতে উচ্চারণটা এ চলে আসছে একটা, ব্যতীত। হ্যাঁ, এখানে কি একার ছিল না, এখানে একটা এ চলে আসছে, ব্যতীত। ব্যথা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার, এটা কিন্তু বেথা হয় নাই, এটা ব্যতীত হয়েছে কিন্তু এটা কিন্তু বেথা হয় না, এটা হচ্ছে ব্যথা। উচ্চারণে এ চলে আসছে। তাই বলতেছে যে জফলা থাকলে স্বরের উচ্চারণ পরিবর্তন হয়। ঠিক আছে? তো স্বরের উচ্চারণটা
একটু পরিবর্তিত হচ্ছে। শব্দের মাঝখানে বা শেষে যদি জফলা থাকে তাহলে ওটা দ্বিত্ব হবে। যেমন দেখো উদ্যম ২ বার আসতেছে, গদ্য দটা ২ বার আসতেছে। কিন্তু শব্দের মধ্যে বা শেষে যদি যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত হয়, খেয়াল কইরো। যুক্ত বর্ণের সাথে যুক্ত হইলে কিন্তু আসলে এই জায়গাতে তোমার জফলার জন্য কোনো উচ্চারণের পরিবর্তন হয় না। শব্দের মধ্যে বা হচ্ছে তোমার শেষে যেই জায়গায় যুক্ত ব্যঞ্জন থাকুক, যুক্ত ব্যঞ্জনের সাথে যদি জফলা যুক্ত হয় তাহলে হচ্ছে কি এটার কোনো উচ্চারণ হয় না। যেমন সন্ধ্যা, সন্ধ্যা দেখো নয় ধ এই জায়গাতে একটা যুক্ত ব্যঞ্জন আছে, এখানে জফলা যুক্ত হয়েছে, আমরা কিন্তু জফলার জন্য কোনো পরিবর্তন পাচ্ছি না। সন্ধ্যা, ঠিক আছে, সন্ধে হচ্ছে না বা সন্ধ্যা হচ্ছে না। ওকে, স্বাস্থ্য দেখো জফলার জন্য কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। জফলা থাকলে উচ্চারণ এমন হইতো, না থাকলে এরকম হইতো, জাস্ট বানানে এটা ব্যবহার করা হয়। অর্ঘ্য সেম, জফলা থাকলে উচ্চারণ অর্ঘ্য হইতো, না থাকলে হচ্ছে উচ্চারণ অর্ঘ্য হতো। রয়ের উচ্চারণ, রয়ের উচ্চারণ রয়ের মতোই, তবে রফলা এবং রেফের হয়তো কিছু নিয়ম এই জায়গাতে দেখানো হতে পারে। রয়ের উচ্চারণ রয়ের মতো, তবে রফলা হিসাবে এর উচ্চারণে বৈচিত্র্য আছে। যেমন দেখো শব্দের মধ্যে বা শেষে যদি ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা থাকে, মানে ব্যঞ্জন বর্ণের সাথে যদি রফলা যুক্ত হয় তাহলে দ্বিত্ব সহ রফলা উচ্চারিত হবে। মানে যেই ব্যঞ্জনের সাথে রফলা যুক্ত আছে সেটা দ্বিত্ব হবে। যেমন উচ্চারণটা এই জায়গায় হওয়ার কথা মাত্র, মাত্র, কিন্তু উচ্চারণ হবে মাত্র, 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 ত ২ বার উচ্চারণ হচ্ছে। এই জন্য বলতেছে কি, দেখো দ্বিত্ব সহ রফলা উচ্চারিত হয়, মানে ২ বার তো আসছে আবার রফলা উচ্চারিত হচ্ছে লাস্টেরটার সাথে। এটা কিন্তু উচ্চারণ হওয়ার কথা বিদ্রোহ, বিদ্রোহ, কিন্তু আমরা উচ্চারণ করি বিদ্রোহ। উচ্চারণ করি কি বিদ্রোহ, মানে ২ বার দ উচ্চারিত হয়, দেখো বিদ্রোহ। ঠিক আছে, আমাদের উচ্চারণ হওয়ার কথা ছিল যাত্রী, উচ্চারণ হওয়ার কথা ছিল যাত্রী, বাট আমরা উচ্চারণ করি যাত্রী, যাত্রী। ত ২ বার আসে, কারণ কি বলছে দেখো, রফলা হিসেবে এর উচ্চারণে বৈচিত্র্য আছে। শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা থাকলে ওইটার দ্বিত্ব হয় এবং রফলা উচ্চারিত হয়, এই জন্য যাত্রী না হয়ে যাত্রী হলো। কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে রফলা যুক্ত হলে দ্বিত্ব হয় না। কি বলতেছে, যে শব্দের মধ্যে বা শেষে যদি যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত হয়, এগুলা কিসের সাথে যুক্ত হয়েছিল, এগুলা নর্মাল এক একটা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়েছে, যুক্ত বর্ণের সাথে কিন্তু যুক্ত হয়নি, কানেক্টেড হয়নি। তো দেখো বলতেছে যে শব্দের মধ্যে বা শেষে যদি যুক্ত ব্যঞ্জনের সঙ্গে রফলা যুক্ত হয় তাহলে দ্বিত্ব হয় না। যেমন কেন্দ্র, নয় দর সাথে যুক্ত হয়েছে, এটা কিন্তু কেন্দ্র হয় নাই, কেন্দ্র। ওকে, এখানে দ্বিত্ব হয় নাই কোনো। শাস্ত্র এরকম হয় না, শাস্ত্র। ঠিক আছে, তারপর বস্ত্র, ঠিক আছে, দেখো বস্ত্র এই জায়গাতে যেমন উচ্চারণ হওয়ার কথা এরকমই হচ্ছে। এখানে কিন্তু তোমার বস্তত্র এরকম ত ২ বার আসতেছে, বা হচ্ছে তোমার এই জায়গাতে ত এর সাথে রফলা আছে ২ বার আসতেছে, এখানে ত এর সাথে রফলা আসে ২ বার আসতেছে, এরকম কিন্তু হচ্ছে না। ওকে, দ এর সাথে রফলা আসে দ ২ বার হচ্ছে, এরকম না। যুক্ত ব্যঞ্জনের সাথে রফলা যুক্ত হলে শব্দের মধ্যে বা শেষে আসলে আমরা দ্বিতীয় উচ্চারণটা পাই না। তালব্য মূর্ধন্য এবং দন্তস্ব, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি আমার কাছে মনে হয় চ্যাপ্টারে। তালব্য কখনো তালব্যর মতো উচ্চারিত হয়, কখনো আবার দন্তস্বর মতো উচ্চারিত হয়। দন্তস্ব কখনো তালব্যর মতো উচ্চারিত হয়, আবার কখনো দন্তস্বয়ের মতো উচ্চারিত হয়। কিন্তু মূর্ধন্য ষ সবসময় তালব্যের মতোই উচ্চারিত হবে। মূর্ধন্য ষ সবসময় হচ্ছে তোমার তালব্যের মতোই উচ্চারিত হবে। তো দেখো এই জায়গাতে তালব্যর উচ্চারণ তালব্যর মতো, এটা উচ্চারণ করলেই তোমরা বুঝবা। দেখো শত, ওকে শত, এখন তোমরা তালব্যর উচ্চারণ তালব্যর মতো, তালব্যর উচ্চারণটা আসলে কিরকম? তালব্যর উচ্চারণ হচ্ছে এই যে এসএইচ, ঠিক আছে, তালব্যর উচ্চারণ হচ্ছে এসএইচ। আর মানে ইংরেজি এসএইচ, যেমন সাকিব, ঠিক আছে, শামিম যে আমরা লিখি ওই তালব্য। দন্তস্বর উচ্চারণ হচ্ছে ইংরেজি এস এর মতো, যেমন সাকিব, সামিম, সামিন, ওকে এরকম। তো তালব্যর উচ্চারণটা দেখো তালব্যর মতো, শত, শশা তালব্যর মতোই হচ্ছে। তালব্যর উচ্চারণ দন্তস্বরের মতো। পরীক্ষায় প্রশ্ন আসবে কি, শ্রমিক শব্দটিতে তালব্যর উচ্চারণ কিরকম হচ্ছে, বা নিচের কোন শব্দটিতে তালব্যর উচ্চারণ দন্তস্বয়ের মতো। তো দেখো, তো তালব্যর উচ্চারণ দন্তস্ব, যেমন দেখো এখানে তালব্য আছে, উচ্চারণ হওয়ার কথা ছিল শ্রমিক বা শ্রদ্ধা, উচ্চারণ হচ্ছে কি শ্রমিক, এস এর মতো দন্তস্বয়ের মতো। শ্রদ্ধা, শ্রমিক, শ্রদ্ধা, তার মানে তালব্যের উচ্চারণও দন্তস্বর মতো হতে পারে। ওকে, আবারও বলতেছি ভাইয়া, বানান এবং উচ্চারণ দুইটা সেম জিনিস না। তো এটা ভেবে তোমরা মনে করো যে কনফিউজড হয়েও না যে ভাই বানানে তো আছে একরকম, উচ্চারণ অন্যরকম কেন। এটা সব ভাষাতেই আছে। দেখো মূর্ধন্য ষ-এর উচ্চারণ তালব্য ষ-এর মতো হবে। ভাষা, মূর্ধন্য ষ-এর জন্য আলাদা কোনো উচ্চারণ আছে না। ভাষা, এসএইচ, ঠিক আছে, ১৬, SHOLO, ১৬। ইংলিশে লিখলে আমরা এভাবে লিখতাম না, ১৬। ওকে, দন্ত ষ-এর উচ্চারণ তালব্য ষ-এর মতো। দেখো লিখছি আমি দন্ত স দিয়ে, উচ্চারণ হওয়ার কথা সাধারণ, সামান্য,
ঠিক আছে, কিন্তু হচ্ছে কি সাধারণ তালব্যস্বর মতো, সামান্য তালব্যস্বরের মতো, দন্তস্বরের উচ্চারণ দন্তস্বরের মতো, যেমন আস্তে, আসতে হয় নাই। ওকে, সালাম, সালাম হয় নাই। ওকে, তো এরকম ভাবে আমরা দেখছি যে দন্তস্ব তালব্যস্ব মূর্ধন্য ষ এর মধ্যে উচ্চারণের কিছু কনফিউশন আছে। ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে, যেই শব্দে ব ফলা শুরুতে যুক্ত হয়েছে, দেখো তো, এই যে শ্বশুর, এখানে ব ফলার উচ্চারণ নেই, বাকিগুলোতে পাই, পক্ক, অশ্ব, বিশ্বাস, দ্বিত্ব হয়। অদ্য শব্দের উচ্চারণ, অদ্য মানে এই যে দেখো অদ্য শব্দের উচ্চারণটা কি, দেখো অদ্য, ঠিক আছে, এখানে কিন্তু অদ্য, তারপর হচ্ছে তোমার অদদ, অদ্য, ঐদ্য, এগুলো কোনোটাই না, অদ্য, অয়ের উচ্চারণটা এখানে ও এর মতোই হয়। তারপর ঋণ উচ্চারণ, ঠিক আছে। প্রশ্ন কিরকম আসবে দেখতেছো, কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই, কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই, আমরা জানি ইয়, নাকি এই যে ইয়, এই রাইট অ্যান্সার। অ কখনো কখনো এর মতো উচ্চারিত হয়, কখন আমরা দেখছি যে আ হচ্ছে এর মতো উচ্চারণ হয়, যখন জয়র সাথে থাকে, জয়, যেমন দেখো জ্ঞান। ওকে, এই বর্ণের বিবৃত উচ্চারণ, এখানে একটা জিনিস তোমাদেরকে শিখায় দেই, হ্যাঁ, এটা তোমাদের বইয়ে ডিরেক্টলি বলা নাই। বিবৃত উচ্চারণটা কি জানো, ঠোঁট যখন বেশি খোলে তখন এটাকে বিবৃত বলে না, রাইট। ঠোঁট যখন বেশি উন্মুক্ত হয় তখনই সেটাকে হচ্ছে বিবৃত বলে, তাই না, রাইট। তো এ যখন আমরা উচ্চারণ করি, এ যখন উচ্চারণ করি তখন কিন্তু আসলে ঠোঁট বেশি খুলে না। তার মানে এর উচ্চারণ এর মতো হলে, মানে এর স্বাভাবিক উচ্চারণ হলে, এর উচ্চারণ এর মতো হলেই তো স্বাভাবিক হবে, তখন আসলে বিবৃত উচ্চারণ হয় না, সংবৃত হয় এ। কিন্তু যখন আমি বলি খেয়াল করো, তখন কিন্তু বিবৃত হয়। তার মানে এর স্বাভাবিক উচ্চারণ এ, সংবৃত, আর এর অস্বাভাবিক প্রতিবন্ধী উচ্চারণ বিবৃত। ঠিক আছে, তো এ বর্ণের বিবৃত উচ্চারণটা বুঝছো, এ বর্ণের বিবৃত উচ্চারণ হচ্ছে তো দেখো, একটি, একটি সংবৃত, এবার সংবৃত, দেশ সংবৃত, খেলা, খেলা, হচ্ছে, তাই হতেছে, এটা আমাদের কি, এটা আমাদের বিবৃত উচ্চারণ। আরো কিছু আছে না, এরপরে হচ্ছে আমরা পরিচ্ছেদ 9 চলে যাবো ইনশাল্লাহ।